এই বিয়েটা তোমার করতেই হবে। তুমি না করলে আমরা এটা মানব নাকি? ভেবেছ তোমার সিদ্ধান্তই সব? আকবরকে বিয়ে করার জন্য তুমি পাগল হয়েছিলে, তারপর আমরা রাজি হয়ে তোমাকে সেখানে বিয়ে দিয়েছি। এখন তো সেখানে সংসার করতে পারলে না। বাচ্চাটাকে নিয়ে আর কতদিন ভাইয়ের সংসারে পড়ে পড়ে খাবে? বিয়ে করে এবার সংসারী হও। বড় ভাবি সাইমার কথা শুনে মরিয়ম বলল, ভাবি তুমি সব সময় খাবারের খোঁটা দাও। আমি কি তোমাদের সংসারের সব খাবার খেয়ে উজাড় করে ফেলছি? আমার এখন বিয়ে করতে ইচ্ছে করছে না, আমাকে কিছুদিন সময় দাও, তারপরে ভেবে দেখব। তুই বললেই হলো নাকি? এমন ভালো ছেলে হাতছাড়া করলে পরে আর পাওয়া যাবে না। তোর ভাই ভাবি যা সিদ্ধান্ত নিয়েছে তাই হবে। মামুন, তুই লুৎফরকে জানিয়ে দে আগামী শুক্রবারে মরিয়মের সঙ্গে তার বিয়ে হবে। বাবা, তুমি এটা কি বলছো? আমি এখন বিয়ের জন্য প্রস্তুত না। তোমরা আমাকে জোর করে বিয়ে দিবে? মরিয়মকে ধমক দিয়ে তার মা ফিরোজা বেগম বলল, তুই আর বেশি কথা বলবি না। তোর কথা অনেক শুনেছি। এত ভালো ছেলে পেয়েছি, এই ছেলেকে হাতছাড়া করতে বলছিস তুই? দেখবি লুৎফরের সঙ্গে তুই অনেক সুখী হবি। মা, আমার ছেলেকে রেখে আমি সুখী হতে পারবো না। প্লিজ, তুমি আমাকে বোঝার চেষ্টা করে একবার। আমার সন্তানটাকে মাহারা করে দিও না তোমরা। মরিয়মের ছোট ভাই সুমন বলল, আরে তুই বারবার কি বলছিস? ভাই তো লুৎফর ভাইয়ের সঙ্গে কথা বলেছে, সে তোর ছেলে সহই তার বাড়িতে নিয়ে যাবে। তারপরেও তুই এত বাড়তি কথা বলছিস কেন? চুপচাপ সবাই যা বলছে মেনে নে। সব সময় ভালো সুযোগ আসে না। লুৎফর ভাই অনেক ভালো মানুষ। লুৎফর ভাই তার প্রথম স্ত্রীকে অনেক ভালোবাসতো। দেখবি তোকেও ততটাই ভালোবাসবে। আর সে নিজের মুখে বলেছে তোর সন্তানকে সে নিজের ছেলের মতো মানুষ করবে। এর পরেও তুই বিয়ে করতে রাজি না, বুঝতেছি না। রাজি না হলে এই বাড়িতে থাকতে পারবি না। তখন তুই কোথায় যাবি তোর ছেলেকে নিয়ে? মরিয়মের চোখ দিয়ে পানি পড়ছে। সবাই যতই বলুক লুৎফর তার ছেলেকে মেনে নেবে, তার মন সায় দিচ্ছে না। কেন জানি তার বারবার মনে হচ্ছে তার সন্তানের থেকে সে দূরে সরে যাবে। পপি মরিয়মের কাছে এসে মাথায় হাত বুলিয়ে বলল, এরকম জিদ করে বসে থেকো না। সব মানুষ সমান না। প্লিজ তুমি রাজি হয়ে যাও। আমার মন বলছে লুৎফর ভালো ছেলে, তোমার ছেলেকে তোমার কাছ থেকে আলাদা করবে না সে। আর আমরা আছি তো। আমাদের সঙ্গে কথা দিয়ে লুৎফর কথা না রাখলে সেটা আমরাই দেখব। আর কিছু করার থাকলো না মরিয়মের রাজি হওয়া ছাড়া। সে চোখের পানি মুছতে মুছতে সবাইকে উদ্দেশ্য করে বলল, তোমরা যখন চাচ্ছ রাজি হলাম, তবে আমার ছেলেকে আমার সঙ্গেই নিয়ে যাব। এই কথাটা তোমরা ওই লোকটাকে ভালো করে বলে দিবে। আচ্ছা ঠিক আছে, আমি তাকে আবারও বলে দেব। এটা নিয়ে তোর ভাবতে হবে না। তাহলে আব্বা, লুৎফরকে আমি এখনই ফোন করে জানিয়ে দিচ্ছি। অনেক খুশি হয়ে কথাটা বলল মামুন। মামুনের কথা শুনে তার বাবা বলল, হ্যাঁ এখনই তাদেরকে জানিয়ে দে। লুৎফরকে কল দিতেই কল রিসিভ করলো লুৎফরের মা। মামুন তাকে সালাম দিয়ে জানিয়ে দিল বিয়েতে তারা রাজি আছে। এটা শুনে লুৎফরের মা অনেক খুশি হলো এবং ফোনটা লুৎফরের কাছে দিল। আসসালামু আলাইকুম মামুন ভাই, আমি অনেক খুশি হয়েছি। তাহলে বিয়েটা আগামী শুক্রবারে সেরে ফেলি। আমি বড় কোনো অনুষ্ঠান করব না, ঘরোয়া পরিবেশে আত্মীয় স্বজনদের নিয়ে বিয়ে করতে চাই। হ্যাঁ, আমরাও তাই চাচ্ছি। আগামী শুক্রবারে বিয়েটা হয়ে যাক। আর এত মানুষকে জানানোর দরকার কি? নিজেদের আত্মীয় স্বজনের ভেতরে কয়েকজনকে দাওয়াত দিয়ে বিয়েটা হয়ে যাক। আচ্ছা, আপনাকে যা বলতে চেয়েছিলাম, মরিয়ম কিন্তু তার বাচ্চাটাকে তার সঙ্গে নিয়ে আপনার বাসায় থাকবে। না হলে সে রাজি হতে চাচ্ছিল না। প্লিজ ভাই, আপনি এই ব্যাপারটাকে ভালো করে দেখবেন। আরে, এটা নিয়ে আপনার ভাবতে হবে না, আমি সব কিছু ঠিক করে নেব। তাহলে ওই কথাই রইল, এখন ফোন রাখছি তাহলে। বিয়েতে রাজি হবার পর মরিয়মের আদর যত্নের অভাব নেই। তার দুই ভাই বউ তাকে অনেক আদর যত্ন করছে। বিশেষ করে সাইমা তার রাইয়ানকে বারবার কোলে নিচ্ছে আর বলছে, দেখবে এইবার রাইয়ান বাবার আদর পাবে। ওই নির্দয় আকবর আলী এই নিষ্পাপ শিশুটাকে বাবার আদর থেকে বঞ্চিত করলো, কখনো বাবার অধিকার নিয়ে সামনে এসে দাঁড়ালো না। এখন দেখবে রায়ান বাবার আদর পেল না বলে তোমার আর আফসোস হবে না। লুৎফর অনেক ভালো মানুষ, সে তোমার ছেলেকে নিজের ছেলের মতোই আদর যত্ন করবে। সাইমার এমন ভালো মন মানসিকতার কথা শুনে মরিয়ম মনে মনে হাসে আর ভাবে, ভাবি মানুষের রূপ কিভাবে পাল্টে যায় সেটা আপনাকে দেখেই বুঝলাম। আপনি কি ব্যবহার করলেন এই কতদিন আমার ছেলের সঙ্গে আর আমার সঙ্গে?
আমার ছেলেটাকে তো একবারের জন্য কোলে নিয়েও দেখলেন না, আর আজকে যখন আমার ধনী ঘরে বিয়ে ঠিক হলো আপনি তখনই সঙ্গে সঙ্গে বদলে গেলেন। এখন আপনার কথা শুনে বোঝাই যাচ্ছে না আপনি আমার ছেলেটাকে দুই চোখে দেখতে পারতেন না এর আগে, আর আমাকেও সহ্য করতে পারতেন না। কি হলো মরিয়ম, চুপ করে আছো কেন? আমি কি মিথ্যা বলছি নাকি? তোমার তো আফসোস ছিল তোমার ছেলেটা বাবার আদর পেল না, এখন অন্তত খুশি হও। এভাবে মুখ গোমরা করে রাখে কেউ? আর মাত্র 3 দিন পরে তোমার বিয়ে, এত বড় বাড়িতে বিয়ে হচ্ছে, এতে তোমার খুশি হওয়ার কথা। জামাইয়ের কাছে যা চাইবে তাই পাইবে। শুনলাম লুৎফর ভাই তোমাকে সোনার গহনা দিয়ে সাজিয়ে নেবে, অন্তত 5 ভরি সোনার গহনা দিবে। তুমি কতটা লাকি দেখছো? আর 5 ভরি সোনার গহনা এখন পর্যন্ত আমি চোখেই দেখলাম না। ভাবি আগেই কিভাবে খুশি হই, দেখি আমার ছেলেটাকে সে তার নিজের ছেলে হিসেবে মেনে নেয় কি না। যখন দেখব আমার ছেলেটাকে নিয়ে আমি একসঙ্গে থাকতে পারছি, তখনই আমি খুশি হব। আমার সোনা গহনা এগুলো কোনো কিছু দরকার নেই, আমার ছেলেটা আমার সঙ্গে থাকলেই হলো। সাইমা আর কিছুই বলল না, মুখ টান মেরে চলে গেল মরিয়মের সামনে থেকে। আত্মীয় স্বজনদের ভেতর এতদিন যারা মরিয়মকে দেখে তুচ্ছ তাচ্ছিল্য করত, বাঁকা বাঁকা কথা বলতো, ভালো ঘরে মরিয়মের বিয়ে ঠিক হয়েছে, জামাই বড় ব্যবসায়ী, এটা শোনার পর সবাই মরিয়মকে এসে তোয়াক্কা করে কথা বলছে। এমন একটা ভাব দেখাচ্ছে যেন সবাই মরিয়মের শুভাকাঙ্ক্ষী। আজকে মরিয়মের বিয়ে। লুৎফর 5.5 ভরি সোনার গহনা নিয়ে এবং দামি শাড়ি নিয়ে উপস্থিত হয়েছে মরিয়মদের বাড়িতে। লুৎফরের সঙ্গে মাত্র কয়েকজন লোক এসেছে বরযাত্রী হিসেবে। মরিয়মের পরিবার অনেক খুশি, কিন্তু এই বিয়েতে মরিয়ম খুশি হতে পারল না। তার মনে অজানা ভয়, এই বুঝি ছেলেটাকে হারাতে হচ্ছে। বিয়ের কাজ সম্পন্ন হয়ে গেলে মরিয়মকে আবার গাড়িতে উঠিয়ে দেওয়া হবে। মরিয়ম তার ছেলেকে বুকে জড়িয়ে ধরে আছে, তাকে ছাড়া সে কিছুতেই গাড়িতে উঠবে না। পপি এসে জোর করে মরিয়মের কোল থেকে রায়ানকে কেড়ে নিল। মরিয়ম উচ্চস্বরে বলে উঠল, ছোট ভাবি, তুমি আমার ছেলেকে নিলে কেন? আমি তাকে ছাড়া যাব না। আজকের দিনটা অন্তত ছেলেটাকে রেখে যাও। লুৎফর বলছে লোকজন তোমাকে দেখতে আসলে কি বলবে? বলবে একজনকে বিয়ে করে নিয়ে এসেছে, সঙ্গে 2 বছরের একটা বাচ্চাও। তাই আজকে রায়ানকে তোমার সঙ্গে করে নিতে না করেছে লুৎফর। পরবর্তীতে আসলে রায়ানকে নিয়ে যাবে বলছে সে। না ভাবি, এমনটা তো কথা ছিল না। আমি আমার ছেলেকে ছাড়া কোথাও যাব না। মরিয়মের মা মরিয়মের গালে থাপ্পড় মেরে বললেন, সব কিছুতেই বেশি বুঝিস তুই না? আমি আছি না? আমি এই কয়েকদিন তোর ছেলেকে দেখে রাখতে পারবো, সে তো আমার কাছে থাকেই। এত ভাবতে হবে না, তুই যা। লুৎফর তো বলেছে রায়ানকে তোদের সঙ্গে রাখবে, তাহলে এত ভাবছিস কেন? মা, তুমি বুঝতে চেষ্টা করো, আমার ছেলেকে আজকে যদি রেখে যাই আর কখনো হয়তো রায়ানকে ওই বাড়িতে নিতে পারবো না। একদম চুপ, যা গাড়িতে ওঠ, সব সময় বেশি বুঝে। কথাটা বলতে বলতে জোর করে গাড়িতে তুলে দিল শফিকুল ইসলাম। পরিবারের চাপের মুখেই বিয়ে করে ছেলেকে রেখে শ্বশুর বাড়িতে যেতে হলো মরিয়মকে। তার চোখ দিয়ে অঝরে পানি ঝরছে, বুকটা ফেটে যাচ্ছে কষ্টে। মরিয়মদের বাড়ি থেকে লুৎফরের বাড়ি প্রায় 20 কিলোমিটার। রাত 11টার দিকে গাড়ি এসে থামল লুৎফরের বাড়ির সামনে। বউকে বরণ করে নেয়ার জন্য লুৎফরের মা, বোন এবং বড় ভাবি সবাই এগিয়ে আসলো। মরিয়মকে দেখে সবাই অনেক খুশি হলো। সবাই বলতে থাকলো, লুৎফরের আগের বউয়ের চেয়ে এই বউ বেশি অনেক। সবাই বলতে থাকলো, লুৎফরের আগের বউয়ের চেয়ে এই বউ বেশি সুন্দর। এক মহিলা বলেই ফেলল, লুৎফরের বয়স মোটামুটি অনেক হয়েছে, তবুও এই অল্প বয়সী অবিবাহিত মেয়ে বিয়ে দিল লুৎফরের কাছে। ওই মহিলার কথার সাথে তাল মিলিয়ে আরেকজন বলল, আজকাল বয়সটা কেউ দেখে না, টাকাটাই সবাই দেখে। তো মেয়ের মা বাবা ছেলের টাকা দেখে এমন একটা মেয়েকে লুৎফরের সঙ্গে বিয়ে দিয়ে দিয়েছে। মেয়েটার চেয়ে বয়সে অনেক বড় হবে লুৎফর, কম করে হলেও 18 থেকে 19 বছরের বড় হবে, এটা দেখেই বোঝা যাচ্ছে। দুজন মহিলার কথোপকথন শুনে মরিয়ম এটা ভালোভাবে বুঝতে পারল, সে যে বিবাহিত এবং এক সন্তানের মা, এই কথা লুৎফর তার বাড়ির মানুষের কাছে গোপন করেছে। মরিয়ম ভাবছে, তাহলে আমার ছেলের কি হবে? আমি কি আমার কাছে এনে রাখতে পারবো না আমার ছেলেকে? কি সর্বনাশ করলাম আমি! আজকেই আমার এই লোকটার সঙ্গে কথা বলতে হবে। কেন সে সবাইকে বলেছে আমি অবিবাহিত? আমার সন্তানের কথা কেন সে এখানে লুকিয়ে রেখেছে? নতুন বউকে দেখে বাড়ির সবাই এবং প্রতিবেশীরা অনেক খুশি। রাত প্রায় 1টা বাজে মরিয়মের রুমে খাবার নিয়ে আসলো তার ননদ চুমকি। চুমকি খাবার রেখে পাশে বসে হাসি মুখে বলল,
ভাবি, আপনি দেখতে অনেক সুন্দর, একদম আমার মনের মতো একটা ভাবি পেলাম। আপনি যে ভাইয়াকে বিয়ে করতে রাজি হয়েছেন, এতে আমরা সবাই খুব খুশি হয়েছিলাম। আপনার পিকচার দেখে তো আম্মু অনেক পছন্দ করেছে। মরিয়ম ভাবল, আমার বলা দরকার আমার বিয়ে হয়েছিল এবং বাচ্চা আছে। তাই সে চুমকিকে বলল, আপনারা কি জানেন আমি যে ডিভোর্সি এবং আমার একটা 2 বছরের ছেলে সন্তান আছে? মরিয়মের কথা শুনে অবাক হয়ে গেল চুমকি। সে অবাক হয়ে তাকিয়ে আছে মরিয়মের দিকে। চুমকির এভাবে তাকানো দেখে মরিয়ম বুঝতে পারল লুৎফর তার বিয়ে এবং সন্তানের কথা লুকিয়েছে এই বাড়িতে। কাউকে বলেনি কেন? সে এমনটা কেন করলো? ভাবি, আপনি কি আমার সঙ্গে ফান করতেছেন? কি বলতেছেন আপনি? আমরা জানি আপনি অবিবাহিত, তাহলে আপনি ডিভোর্সি হবেন কিভাবে? আর আপনার সন্তানই আসবে কোত্থেকে? চুপ করে রইল মরিয়ম। সে আর কিছুই বলল না। অপেক্ষা করতে থাকলো লুৎফরের সঙ্গে কথা বলার জন্য। চুমকি চলে যাবার কিছুক্ষণ পরে লুৎফর এসে রুমে ঢুকলো। এসে খাবার শেষ করা না দেখে মরিয়মকে বলল, কি ব্যাপার, তুমি এখনো খাবার শেষ করো নাই? রাত তো শেষ হয়ে যাচ্ছে, খেয়ে নাও তাড়াতাড়ি। আমার গলা দিয়ে খাবার নামবে না। আপনি কেন এমনটা করলেন? কেন মিথ্যা বললেন আমার সঙ্গে? এবং কেন মিথ্যা বললেন কেন মিথ্যা বললেন আমার সঙ্গে এবং আপনার বাড়ির সঙ্গে? কি হয়েছে? তুমি এভাবে বলছো কেন? আমি যে বিবাহিত এবং এক সন্তানের মা, এটা আপনাদের বাসায় লুকিয়েছেন কেন? আপনার বোন তো জানে আমি অবিবাহিত। কেন এমনটা করলেন? আর আমাকে কি কথা দিয়েছিলেন? আমার ছেলেকে আপনার বাড়িতে সঙ্গে এনে রাখবেন। সেটাই যদি করতে চাইতেন তাহলে আপনার বাড়িতে সব কিছু আগে থেকেই বলতেন। সব কিছু যখন বলছেন না, তাহলে বোঝা যাচ্ছে আপনি আমার ছেলেকে কখনো সঙ্গে রাখতে চাইবেন না। তুমি আমাকে ভুল ভাবছো। হ্যাঁ, আমি আমার বাসায় বলিনি তুমি ডিভোর্সি বা তোমার একটা সন্তান আছে। এটা বললে আমার বাসায় কেউ রাজি হতো না, তাই আমি এটা লুকিয়েছি। আর তোমার ছেলেকে আমাদের সঙ্গে রাখবো তুমি ভেবো না। কালকে আমি আমার পরিবারের সবার সঙ্গে এ বিষয়ে কথা বলবো। আমাকে বিশ্বাস করো আর খাবারটা খেয়ে নাও। আপনার পরিবার যদি এই কথা শোনার পর আমাকে মেনে না নেয় এবং আমার ছেলেকে এখানে থাকতে দিতে রাজি না হয়, তখন কি করবেন? সব কিছু ম্যানেজ করার দায়িত্ব আমার। তুমি এটা নিয়ে একদম ভেবো না। দেখবে সব কিছু ঠিক হয়ে যাবে। নাও, খাবারটা খেয়ে নাও। আমি তো বলছি সব ঠিক হয়ে যাবে। প্লিজ কান্না করো না। আজকে আমাদের বিয়ের প্রথম রাত, এভাবে কান্না করলে আমার ভালো লাগবে না। লুৎফর মরিয়মের মুখে খাবার তুলে দিচ্ছে, কিন্তু মরিয়মের গলা দিয়ে খাবার নামতে চাচ্ছে না, গলায় আটকে যাচ্ছে। তার জীবনটা কেন এমন হলো, এই হিসাব মেলাতে পারছে না মরিয়ম। লুৎফর স্বামীর অধিকার আদায় করে নিল। মরিয়ম বাধা দিতে চেয়েও বাধা দিতে পারল না। পুরুষের শক্তির কাছে নারীরা সবসময় অসহায়, তাই মরিয়ম চুপচাপ মূর্তির মতো পড়ে রইল। একজন মায়ের সন্তানের জন্য আর্তনাদ, বুক ভরা হাহাকার, এটা দেখার সময় হলো না লুৎফরের। সে তার পুরুষত্ব ফলাতেই ব্যস্ত। দু চোখ দিয়ে অঝরে পানি পড়ছে মরিয়মের। আর শুধু সৃষ্টিকর্তার কাছে এটাই বলছে, কেন তার জীবনটা এমন হলো? এই লোকটা তো আমাকে বুঝতে চেষ্টা করছে না। যদি আমাকে বুঝতে পারতো, তাহলে এমন অবস্থায় আমার সাথে এইসব করতে পারতো না। অন্তত আমাকে কিছুটা সময় দিত। যেখানে আমার সন্তানের জন্য আমি হাহাকার করছি, সেখানে সে তার অধিকার আদায়ে অনড়। সকালের দিকে নাক ডেকে ঘুমাচ্ছে লুৎফর। মানুষটার দিকে তাকিয়ে মরিয়মের কেন যেন অস্বস্তি বোধ হচ্ছে। কিছুটা আশার আলো দেখেছিল এই মানুষটার কারণে, কিন্তু কিছুক্ষণের ব্যবহারের মরিয়মের সেই আশার আলোটা নিভে গেছে। ভাবি, এখনো ঘুমোচ্ছ? দরজাটা খোলো, তোমাদের ফুলসজ্জা এখনো হয়নি। দরজা এসে করাঘাত করছে লুৎফরের ছোট বোন চুমকি। মরিয়ম এসে দরজা খুলে দিল। তার শরীর খুব অসুস্থ লাগছে, দাঁড়াতে ইচ্ছে করছে না তার। মরিয়মকে অসুস্থ অবস্থায় দেখে চুমকির মনটা খারাপ হয়ে গেল। সে মরিয়মের হাত ধরে বলল, ভাবি, তোমাকে এমন দেখাচ্ছে কেন? তুমি কি অসুস্থ? জ্বর এসেছে? এটা বলতে বলতেই কপালে হাত দিল চুমকি। জ্বর এসেছে কিনা জানি না, তবে আমার শরীরটা খুব খারাপ লাগছে, দুর্বল অনুভব হচ্ছে। কপালে হাত দিয়ে দেখলাম জ্বর নেই। আচ্ছা, তুমি ফ্রেশ হয়ে নাও, তোমার খাবার আমি দিচ্ছি। হয়তো কাল থেকে ঠিকমতো খাবার খাওয়া হচ্ছে না, এই কারণে দুর্বল লাগছে। তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আসো, আর ভাইয়াকে ডাক দাও, দুজনে একসঙ্গে আসো। সবাই তোমাদের জন্য অপেক্ষা করছে। মরিয়ম আস্তে আস্তে বিছানার কাছে এসে লুৎফরকে ডাক দিল। লুৎফর মরিয়মকে বলল, তুমি যাও, আমি পরে আসতেছি, কিছুক্ষণ ঘুমাতে হবে। ফ্রেশ হয়ে ডাইনিং টেবিলে এসে বসলো মরিয়ম। মরিয়মকে দেখে তার শাশুড়ি রহিমা বেগম জিজ্ঞেস করলো, কি হলো, লুৎফর আসলো না কেন? মা, আমি তাকে ডাক দিয়েছিলাম, সে বলল আরও কিছুক্ষণ ঘুমাবে।
এই ছেলেটাকে নিয়ে আর পারি না, সব সময় খাবারে অনিয়ম। এখন কিন্তু তুমি তার কোনো কথা মানবে না, জোর করে ঠিকমতো খাবার দাবার খাওয়াবে। আচ্ছা, আমি চেষ্টা করব। মরিয়মের বড় যা রুমানা বলল, চেষ্টা করব বললেই তো হবে না, স্বামীকে হাতের মুঠোয় নিতে হবে, তাহলে সে তোমার কথা শুনবে। আচ্ছা ঠিক আছে। সবাই খাওয়া দাওয়া শুরু করলো। চুমকির স্বামী রাসেল মরিয়মের দিকে তাকিয়ে বললেন, প্রথম ভাবির চেয়ে দ্বিতীয় ভাবি আরও বেশি সুন্দর। লুৎফর ভাইয়ের ভাগ্যটাই খুব ভালো। স্বামীর কথা শুনে খেকিয়ে উঠল চুমকি। তাহলে কি তোমার ভাগ্য ভালো না? আমাকে পেয়ে তুমি সুখী হতে পারোনি? অন্যের বউকে দেখে ভালো লাগে, নিজের বউকে ভালো লাগে না, তাই না? আরে তুমি আবার রিয়েক্ট করছো কেন? শালার বউয়ের সঙ্গে একটু ফাজলামো তো করবই, সেটাও করতে দিবা না? এখন কথা রেখে সবাই চুপচাপ ব্রেকফাস্ট করে নাও তো, রহিমা বেগম বললেন। শাশুড়ির কথা শুনে রাসেল লজ্জিত হয়ে খাবার শুরু করলো। সবার খাওয়া শেষ হয়ে গেলে রহিমা বেগম মরিয়মকে বলল, লুৎফরের জন্য ব্রেকফাস্ট নিয়ে রুমে চলে যাও। ছেলেটা মনে হয় ঘুমাচ্ছে, ঘুম থেকে জেগে উঠলে তাকে খেতে বলবে। শাশুড়ির কথা অনুযায়ী ব্রেকফাস্ট নিয়ে রুমে চলে গেল মরিয়ম। লুৎফরকে ঘুম থেকে জাগানোর ইচ্ছা করছে না মরিয়মের। সকাল 11টার দিকে ঘুম ভেঙেছে লুৎফরের। সে ফ্রেশ হয়ে এসেছে, ব্রেকফাস্ট করছে। বিষণ্ণ মনে বসে আছে মরিয়ম। তার দিকে তাকিয়ে লুৎফর বলল, এভাবে বিষণ্ণ মনে বসে আছো কেন? বিয়ের পরের দিন নববধূর মুখের এমন অবস্থা দেখতে কার ভালো লাগবে? এভাবে থাকতে পারবে না। আমি তোমার মুখে সবসময় হাসি দেখতে চাই। লুৎফরের কথা শুনে মেজাজ খারাপ হয়ে গেল মরিয়মের। সে রাগান্বিত হয়ে বলল, আপনি কীভাবে বলতে পারেন আমি আমার 2 বছরের সন্তানকে রেখে হাসি খুশি থাকব? আমি কিন্তু আপনাকে বিয়ে করতে চাইনি। আমি জানি আপনাকে আমি সুখী করতে পারবো না। কেন? আপনি আমাকে জোর করে বিয়ে করলেন। আপনি কিন্তু আপনার কথা রাখছেন না। আমার ছেলেকে আমার সঙ্গে নিয়ে আসবেন এ কথা দিয়েছিলেন, আবার রাতে কি বললেন? সকালে উঠে সবাইকে বলবেন আমি ডিভোর্সে, আমার একটা 2 বছরের সন্তান আছে। কিন্তু আপনি এখনও কাউকে কিছুই বলেননি। এত বেলা পর্যন্ত বিছানায় পড়ে পড়ে ঘুমালেন, আর এখন বলছেন আমাকে হাসি খুশি দেখতে চান। সত্যি যদি আমাকে হাসি খুশি দেখতে চান তাহলে আমার সন্তানকে এখানে আনার ব্যবস্থা করুন। ব্রেকফাস্ট করেই সবাইকে ড্রয়িং রুমে ডেকে এনে তোমার ব্যাপারে সব কিছু বলছি। তবু আমার সঙ্গে রাগ করে থেকো না। আমি তোমাকে প্রথম দেখায় ভালোবেসে ফেলেছি। আমার ভালোবাসার মানুষ কষ্ট পাবে সেটা কিন্তু আমি কখনোই চাইব না। লুৎফর খাবার শেষ করে তার পরিবারের সবাইকে ড্রয়িং রুমে ডাকলো। লুৎফরের বড় ভাই আবিদ লুৎফরের কাছে জানতে চাইল, কি এমন জরুরি কথা সবাইকে একসঙ্গে করলি? তোমাদের সবাইকে বলছি, আমি একটা কথা তোমাদের কাছ থেকে লুকিয়েছিলাম। আচ্ছা, তোমাদের সবার তো মরিয়মকে পছন্দ হয়েছে, তাই না? লুৎফরের কথা শুনে সবাই এক বাক্যে বলে উঠল, হ্যাঁ আমাদের পছন্দ হয়েছে। এখন আবার এই কথা তুলছিস কেন? কি হয়েছে সেটা বলতো। মরিয়মের আগে বিয়ে হয়েছিল, সে ডিভোর্সি। তার 2 বছরের একটা ছেলে সন্তান আছে। আমি তাকে কথা দিয়েছিলাম সেই ছেলেকে আমাদের সঙ্গেই রাখবো। এই কারণে মরিয়ম আমাকে বিয়ে করতে রাজি হয়েছে, না হলে সে বিয়েতে রাজি ছিল না। এখন ওই ছেলেকে আমাদের এই বাসায় এনে আমাদের সঙ্গেই রাখবো। লুৎফরের কথা শেষ না হতেই খুব রেগে গেল আবিদ। তুই কি বলছিস? মাথা খারাপ হয়েছে তোর? এই এলাকায় আমাদের মান সম্মান আছে, সবাই জানে তুই অবিবাহিত মেয়েকে বিয়ে করেছিস। এখন যদি এলাকার মানুষ জানতে পারে তুই ডিভোর্সি আর এক সন্তানের মাকে বিয়ে করে নিয়ে এসেছিস, আমাদের মান সম্মান গিয়ে কোথায় ঠেকবে একবার ভেবেছিস? ওই ছেলেকে এখানে আনার দরকার নেই। তুই মাসে মাসে ছেলেটার জন্য খরচ পাঠিয়ে দিস। তার নানির কাছে থেকে ছেলেটা মানুষ হোক। ভাইয়া, মরিয়ম এটা মানবে না। আমি তাকে কথা দিয়েছিলাম, আমার কথা তো রাখতে হবে নাকি? মানুষে যা বলার বলুক আমাকে। মরিয়ম বেগম কটমট করে তাকালো ছেলের দিকে। মায়ের এমন রাগে চেহারা দেখে লুৎফর ভয় পেয়ে গেল। সে তার মায়ের কাছে এসে বলল, প্লিজ মা, তুমি বুঝতে চেষ্টা করো। তার ছোট বাচ্চাটাকে রেখে সে এখানে থাকতে পারবে না। তুই তার কথা ভাবছিস, আমাদের এই পরিবারের মান ইজ্জতের কথা একবারও ভাবছিস না? এই কথা শুনতে পারলে মানুষ ছি করবে। আমরা মুখ দেখাতে পারবো না। তুই মরিয়মকে আমার কাছে ডেকে নিয়ে আয়, আমি তাকে বোঝাবো। তাকে বোঝালে হবে না। তার ছেলেকে ছাড়া সে এখানে থাকবে না। আমরা যদি তার ছেলেকে আমাদের বাসায় রাখতে না চাই তাহলে সে আমাকে ডিভোর্স দিয়ে চলে যাবে। তখন কি আমাদের দুর্নাম হবে না? লুৎফরের কথা শুনে পরিবারের সবাই ভাবনায় পড়ে গেল। রহিমা বেগম কি যেন ভাবলো, তারপর বড় ছেলে আবিদকে ডেকে নিয়ে তার রুমে চলে আসলো। আবিদের সঙ্গে কথা বলে লুৎফরকে তিনি তার রুমে ডাকলো। মায়ের সঙ্গে কথা বলে লুৎফর বের হয়ে আসলো রুম থেকে। মরিয়ম খুব দুশ্চিন্তার মধ্যে আছে। সে বুঝতে পারছে এই পরিবার তার সন্তানকে মেনে নেবে না। তাহলে সে কি করবে এটাই বুঝতে পারছে না। লুৎফর এসে মরিয়মের পাশে বসলো।
মরিয়ম অধীর আগ্রহ নিয়ে লুৎফরকে জিজ্ঞাসা করলো, মা আপনাকে রুমে নিয়ে কি বলল? আমার ছেলেকে কি মেনে নেবেন তারা? শান্ত হও, এত ব্যস্ত হয়ে পড়ো না। তারা মেনে নিক বা না নিক, আমি তোমার ছেলেকে মেনে নেব। আর যেভাবেই হোক তোমার ছেলেকে আমাদের সঙ্গেই রাখব। দরকার হয় আমি এই ফ্যামিলি থেকে বিচ্ছিন্ন হয়ে দূরে কোথাও চলে যাব, তবুও তোমাকে কষ্ট পেতে দেব না। রাত থেকে রায়ান তার মায়ের জন্য কান্না করছে, বারবার বলছে আম্মুর কাছে যাব, আম্মুর কাছে যাব। মরিয়মের মা নাতনিকে কান্না থামাতে ব্যস্ত। ছেলেটা সকাল থেকে কিচ্ছু খায়নি, সেই দিকে খেয়াল নেই সায়মা এবং পপির। তারা যেন মরিয়মকে বিয়ে দিতে পেরে বেঁচে গিয়েছে। ফিরোজা বেগম রেগে গিয়ে ছেলের বউদের কাছে এসে বলল, আমি কাল থেকে ছেলেটাকে নিয়ে কতটা যন্ত্রণায় আছি। ছেলেটা মা মা বলে কান্না করছে, তোমরা তো একবারের জন্য তাকে কোলে নিয়ে আদর করে কান্নাকাটি থামাতে চেষ্টা করলে না। আমার মেয়েকে এই সংসার থেকে বিদায় করে দিয়ে তোমরা স্বস্তির নিঃশ্বাস ফেলছ, কিন্তু আমি তো পারছি না। এই ছোট বাচ্চাটার কান্নায় আমার বুক ফেটে যাচ্ছে। এখন কি আপনার নাতিকে কোলে নিয়ে আমরা বসে থাকব? আমাদের সংসারে কাজ নেই? আমার সঙ্গে রাগ দেখাতে আসতে পারবেন না। সাইমার তেরা কথা শুনে ফিরোজা বেগম আর কিছুই বললেন না। পপির দিকে তাকাতেই পপি তার বাচ্চার দিকে ইঙ্গিত করে বলল, আমারও একটা বাচ্চা আছে, তাকে সামলিয়ে আমি আপনার নাতনিকে কিভাবে সামলাবো বলেন? আপনার মেয়ের প্রথম সংসার টিকে নাই, আমরা চেয়েছিলাম দ্বিতীয় বিয়ে দিতে আপনার মেয়ের সুখের জন্য। এটা কি আমাদের অপরাধ হয়ে গিয়েছে? আপনার নাতিকে আপনি কিভাবে সামলাবেন সেটা আপনি বুঝবেন, অযথা আমাদের সঙ্গে রাগ দেখাতে আসবেন না। ফিরোজা বেগমের রায়ানের কান্না দেখে দেখে চোখে পানি চলে আসছে। তার উপর আবার ছেলের বউদের এরকম ব্যবহার, খুব কষ্ট পাচ্ছেন তিনি। মরিয়ম খুব অশান্তিতে আছে তার মনে হচ্ছে। রায়ান তার জন্য কান্না করতে করতে অসুস্থ হয়ে যাবে, সে আর কিছুতেই এই বাড়িতে তার ছেলেকে ছাড়া থাকতে পারবে না। তাই সে লুৎফরকে বলল, আপনি এখনই আমাকে আমাদের বাড়িতে নিয়ে যান, আমার ছেলেটাকে না দেখতে পেলে আমি মরে যাব। আমার ছেলেটাও মনে হয় আমার জন্য কান্না করতে করতে অস্থির হয়ে গিয়েছে। প্লিজ আপনি আমাকে এখনই আমাদের বাড়িতে নিয়ে যান। আজকে তো যাওয়া যাবে না, কালকে তোমাকে নিয়ে যাব। আজকে আমাদের আত্মীয় স্বজনরা সবাই তোমাকে দেখতে আসছে। আপনি আছেন আপনার আত্মীয় স্বজন নিয়ে, আমার কতটা কষ্ট হচ্ছে সেটা আপনি বুঝতে পারছেন না? আর আমার ছেলের কি অবস্থা হয়েছে সেটা কি আপনি একবার ভেবে দেখেছেন? লুৎফর মরিয়মের কাছে এসে মাথায় হাত বুলিয়ে বলল, প্লিজ আজকের দিনটা সহ্য করো, কালকে আমি তোমাকে নিয়ে যাব, কথা দিচ্ছি। সকাল সকাল নিয়ে যাব। আজকে যদি তোমাকে নিয়ে যেতে চাই তাহলে আমার পরিবারের সবাই এবং আত্মীয় স্বজনরা রাগ করবে। এমনিতেই আমি তাদেরকে আগে থেকে তোমার ব্যাপারে বলি নাই, তবু তারা মেনে নিয়েছে। এখন যদি তাদের অবাধ্য হয়ে তোমাকে নিয়ে চলে যাই, বড়সড় একটা ঝামেলা সৃষ্টি হবে। আপনার মোবাইলটা দেন, আমার ছেলে কেমন আছে আমি এখনই দেখব, তার সাথে কথা বলবো। লুৎফর মরিয়মদের বাসায় কল করে দিল। মরিয়ম সায়মাকে বলল, ভাবি রায়ানকে ভিডিও কলে দেখান, আমি তাকে দেখব। আমার ছেলেটা কেমন আছে ভাবি? সায়মা বলল, রায়ান তোমার জন্য কান্নাকাটি করে নাই, সে তো ভালোই আছে, এখন ঘুমাচ্ছে। ঠিক আছে, আমি তাকে দেখব, আমাকে একটু দেখান। একটু আগে কান্না করতে করতে রায়ান ঘুমিয়ে গিয়েছিল, সেটাই ভিডিও কলে দেখালো মরিয়ম। দেখে তার কিচ্ছুটা শান্তি লাগছে না। মরিয়ম তার মাকে জিজ্ঞেস করলো, রায়ান তার জন্য কান্নাকাটি করেছে কিনা। ফিরোজা বেগম মিথ্যা বলল, কান্নাকাটি করেনি এবং সে ভালোই আছে। মায়ের কথা শুনে মরিয়মের বিশ্বাস হলো, তার বুক থেকে অনেকটা চাপ কমলো। মরিয়ম লুৎফরকে বলল, কাল সকাল হতেই আপনি তাড়াতাড়ি আমাকে আমার ছেলের কাছে নিয়ে যাবেন এবং আমার ছেলেকে নিয়ে থাকার ব্যবস্থা করবেন। আপনার কথা যদি নড়চড় হয় তাহলে কিন্তু আমি আপনার সঙ্গে সংসার করতে পারবো না। আপনি আমাকে কথা দিয়েছিলেন, এখন পর্যন্ত আপনার কথা রাখার কোনো নমুনা আমি দেখতে পারছি না। অবশ্যই আমি আমার কথা রাখব, আমার কাজেই সেটার প্রমাণ পাবে। মুখে বললে এখন তো আর বিশ্বাস করবেন না। নতুন বউকে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবাই দেখতে আসলো। মরিয়মকে চোখের পানি লুকিয়ে হাসি মুখে কথা বলতে হচ্ছে সবার সঙ্গে। মরিয়মের অনেক কষ্ট হচ্ছে সন্তানের জন্য, তবুও কষ্ট লুকাতে হচ্ছে হাসির আড়ালে। কখন রাতটা পার হবে আর কখন সে তার সন্তানকে বুকে জড়িয়ে নিবে, এই ভাবনা তার মনের ভেতর। সবাই মরিয়মকে দেখে অনেক পছন্দ করলো। রাতে তার শাশুড়ি মরিয়মকে ডেকে বলল, দেখো লুৎফর আগে থেকে বলেনি তোমার একটা বাচ্চা আছে, তুমি যে বিবাহিত এটা আমরাও জানতাম না। এখন জানার পরেও আমাদের কোনো সমস্যা নেই, কারণ আমার ছেলে বিবাহিত ছিল, তার স্ত্রী মারা গিয়েছে, বাচ্চাটাকে মেনে নিতে পারবো না আমরা। তুমি কাল সকালে তোমাদের বাড়িতে যাবে,
2 দিন থেকে চলে এসো, কিন্তু একটা কথা মনে রেখো, তোমার ছেলেকে নিয়ে এখানে আসা যাবে না। সবার আগে আমাদের বংশের মান সম্মান। আমরা চাই না আমাদের মান সম্মান তোমার কারণে শেষ হয়ে যাক। এটা ভেবো না তোমার ছেলের দেখাশোনার দায়িত্ব নেবে না লুৎফর। তোমার ছেলের জন্য মাসে মাসে টাকা পাঠিয়ে দিবে ও। আর তোমার ছেলে এতটা ছোট না, 2 বছর হয়েছে। এখন তোমাকে ছাড়া থাকতে পারবে সে। কয়েকদিন একটু কান্নাকাটি করবে, পরে সব ঠিকঠাক হয়ে যাবে। দুঃখিত, আমি আপনার এই কথাটা মানতে পারলাম না। আপনার ছেলে আমাকে যা বলে বিয়ে করেছে তাই তাকে করতে হবে। আপনাদের বংশের মান ইজ্জত যাবে কি না এটা আমার দেখার বিষয় না। আমার ছেলেকে নিয়ে আমি একসঙ্গে থাকবো, এটা আমার শেষ কথা। মরিয়মের জবাব শুনে তার যা চেঁচিয়ে বলল, তোমার সাহস কত বড়, তুমি মায়ের মুখের উপর কথা বলো? তুমি জানো এই বাড়িতে থাকতে হলে মায়ের কথা মেনে চলতে হবে তোমাকে? ভাবি, এখানে সাহসের কথা কেন আসছে? একজন মা তার সন্তানকে ছাড়া থাকতে পারবে না, এটা কি আপনারা বুঝতে পারছেন না? আর এমনটাও না আমি বিয়ের আগে রাজি হয়েছিলাম আমার ছেলেকে ছাড়া এখানে থাকবো। এখন আমার ছেলেকে আনার জন্য জোরাজুরি করছি না। সে আমাকে বিয়ে করার আগে কথা দিয়েছে আমার ছেলেকে তার সঙ্গে রাখবে। সে যদি তার কথা না রাখে আমি এখানে থাকতে পারবো না। সারা দুনিয়া একদিকে আর আমার সন্তান একদিকে। লুৎফরের মা পরিষ্কারভাবে জানিয়ে দিলেন তিনি অন্যের সন্তানকে এই বাড়িতে রেখে বড় করতে পারবেন না। এই কারণে যদি তার ছেলে কোনো প্রতিবাদ করতে চায়, এমন ছেলেকে সে ছেলে হিসেবে পরিচয়ই দিবেন না। মায়ের এমন কথা শুনে লুৎফর কোনো জবাব দিল না। সে শুধু মরিয়মকে বলল, তুমি ভেবো না, আমার উপর আস্থা রাখো। আমি আল্লাহর কাছে কত কান্নাকাটি করে সন্তান চেয়েছি, একটা সন্তান আমি পাইনি। আর এখন আল্লাহ আমাকে তোমার মাধ্যমে পুত্র সন্তানের পিতা হওয়ার সৌভাগ্য দিয়েছে। সেই সৌভাগ্য থেকে আমি নিজেকে সরিয়ে নেব না। যদি আমি তোমার সন্তানকে কষ্ট দিয়ে তার কাছ থেকে তোমাকে আলাদা করে নেই, হয়তো আর আমি কখনোই বাবা হতে পারবো না। কথাগুলো শুনে মরিয়ম ভরসা পেল। সে বুঝতে পারল লুৎফরকে সে যতটা খারাপ ভেবেছিল আসলে সে ততটা খারাপ নয়। পরের দিন সকালে ব্রেকফাস্ট করার জন্য মরিয়ম এবং লুৎফর এসে ডাইনিং টেবিলে বসলো। তাদেরকে দেখে সবার মুখ কেমন কালো হয়ে গেল। কেউ কোনো কথা বলছে না। দুজনে যখন চুপচাপ খাচ্ছিল তখন আবিদ লুৎফরকে বলল, তোর বউ নাকি মায়ের মুখের উপর বলে দিয়েছে তার ছেলেকে বাড়িতে মেনে না নিলে সে বাড়িতে থাকবে না। এখন তুই কি সিদ্ধান্ত নিলি? তুই কি তোর বউয়ের কথা রাখবি নাকি মায়ের কথা মানবি? মায়ের কথা রাখা প্রত্যেকটা সন্তানের দায়িত্ব বা কর্তব্য, কিন্তু সেই কথাটা যদি অন্যায় আবদার হয় তাহলে তো আর রাখা যায় না। তুই কি বলতে চাচ্ছিস? অন্যের ছেলেকে এ বাড়িতে রাখতে চাইছে না, এটা মায়ের অন্যায়? অবশ্যই অন্যায়। একটা অবুঝ শিশুকে আমি তার মায়ের কাছ থেকে দূরে সরিয়ে দিতে পারবো না। আমার মায়ের কথা শুনে আমি বিয়ের আগেই মরিয়মকে কথা দিয়েছি সে তার সন্তানকে নিয়ে আমার সঙ্গে থাকতে পারবে। এখন আমি আমার কথার বরখেলাপ করতে পারবো না। তুই কি ভাবছিস সংসারের খরচ তুই বেশি দেস, এই জন্যই তোর কথাই সব হবে? মা যা বলেছে তাই হবে। মায়ের কথার বাইরে যদি যাস তাহলে মা কি করতে পারে সেটা ভালো করেই জানিস। কি করবে? ত্যায্য করবে? যদি করতে চায় করে দিতে পারে। আমার এ ধন সম্পদের প্রতি কোনো লোভ নেই। আল্লাহ আমাকে যথেষ্ট পরিমাণ অর্থ সম্পদ দিয়েছে। আমি যে বিজনেস করছি না, আল্লাহ চাইলে এই বিজনেস আরও বড় করে দিতে পারে। তোমাদের কোনো কিছুর দরকার নেই আমার। এতক্ষণ রহিমা বেগম চুপ করেছিলেন। লুৎফরের কথায় সে অবাক হয়ে গিয়েছে। যে ছেলে কখনো মায়ের মুখের ওপর কথা বলেনি, সে ছেলে আজকে বলছে অন্যের সন্তানের জন্য সব কিছু করতে পারবে সে। রহিমা বেগম লুৎফরকে বলল, আমি তোকে আর কিছু বলতে চাই না, শুধু একটা কথাই বলতে চাই। যদি আমাদের সবার সঙ্গে সম্পর্ক ঠিক রাখতে চাস তাহলে তোর বউকে একাই বাড়িতে নিয়ে আসবি, ওই ছেলেকে সঙ্গে নিয়ে আসবি না। আর যদি ভাবিস ওই ছেলেকে সঙ্গে নিয়ে আসবি তাহলে তোর বউয়ের এই বাড়িতে আসার দরকার নেই। আচ্ছা মা, তোমার কথাটা আমার মনে থাকবে। লুৎফর মরিয়মকে নিয়ে ব্রেকফাস্ট শেষ করে রুমে চলে আসলো। মরিয়মকে বলল তাড়াতাড়ি রেডি হতে। মরিয়ম সবকিছু গুছিয়ে বের হবার আগ মুহূর্তে শাশুড়ির রুমে আসলো বিদায় নেয়ার জন্য। মা, এখন আমরা যাচ্ছি। যাও, তবে যে কথাগুলো বলছি মনে রেখো। তোমার ছেলেকে নিয়ে কিন্তু এই বাড়িতে আসবে না। আচ্ছা, মনে থাকবে। মরিয়ম তার বাড়িতে এসে রাইয়ানকে বুকে জড়িয়ে ধরে কান্না করে দিল। 2 দিন পরে মাকে দেখে 2 হাত দিয়ে গলা জড়িয়ে ধরছে রাইয়ান, আর 2 গালে অসংখ্য চুমু দিচ্ছে। মরিয়ম ছেলের কপালে চুমু দিয়ে বলল, বাবা, তোকে আমি কষ্ট দিয়ে ফেলেছি, তোকে আর কষ্ট দেব না। তোকে ছেড়ে কোথাও যাব না। আমি যতদিন বেঁচে আছি তুই আমার সঙ্গেই থাকবি।
মরিয়মের কথা শুনে পপি বলল, তোমার শ্বশুরবাড়ির লোকজন কি তোমার ছেলেকে মেনে নিয়েছে? তাকে সঙ্গে করে নিয়ে যাবে? না ভাবি, তারা আমার ছেলের কথা শুনে বলছে তাকে নিয়ে যেন ওই বাড়িতে না যায়। তাহলে আর কি করবে? তারা যখন রাজি হচ্ছে না, আস্তে আস্তে সব মানিয়ে নিতে হবে নাকি? ভাবি, তুমি কি বলছো? আমি মানিয়ে নেব? আমার ছেলেকে ছাড়া আমি ওই বাড়িতে থাকবো না, সেটা কখনোই না। সায়মা রুমের ভেতর ঢুকতে ঢুকতে বলল, তারা যদি তোমার ছেলেকে না মেনে নেয় তাহলে তো তাকে ছাড়াই থাকতে হবে, নাকি আবার এই জামাইয়ের কাছ থেকে ডিভোর্স নিয়ে চলে আসবে। এটা কিন্তু আমরা কেউ মেনে নেব না। আপনারা মেনে নেন বা না নেন, আমার ছেলেকে ছাড়া আমি থাকবো না। আর এটা ভালো করেই বুঝেছি, আপনাদের সঙ্গে থাকতে পারবো না। আমার ছেলেকে নিয়ে আমি অন্য কোথাও চলে যাব, না হয় মানুষের বাসায় কাজ করে আমার ছেলেকে বড় করব। মরিয়মের মা এসে বলল, এগুলো কি বলছিস? জামাই কিন্তু পাশের রুমে আছে, এগুলো শুনলে কি বলবে ও? শুনলে শুনুক, তাকে আমি বলে দিয়েছি আমার ছেলেকে সঙ্গে না রাখলে আমিও তার সঙ্গে থাকবো না। দেখুন আম্মা, আপনার মেয়ে কি বলে, এমন মেয়েকে নিয়ে আপনি কি করবেন? আমরা কিন্তু আর আপনার মেয়ের দায়িত্ব নিতে পারবো না। ভাবি, আপনাদের চিন্তা করতে হবে না, মরিয়মের আর তার ছেলের দায়িত্ব আমার। সে আমার স্ত্রী আর তার সন্তান আমার সন্তান। লুৎফরের কথা শুনে সবাই চমকে উঠল। লুৎফরের মুখ থেকে এমন কথা শুনে মরিয়মের মা খুব খুশি হলো। আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া জানালো। লুৎফর পপি আর সাইমাকে উদ্দেশ্য করে বলল, আপনারা দুইজন নারী, নারী হয়ে একজন নারীর কষ্ট কেন আপনারা বোঝেন না? একজন মায়ের কতটা কষ্ট হয় সন্তান ছাড়া থাকতে, সেটা তো আপনাদের বোঝার কথা। কোথায় আমাকে বুঝিয়ে বলবেন? আপনাদের ননদের ছেলেকে নিয়ে যেন কোনো সমস্যা না করি, সেটা না করে এই অবুঝ বাচ্চাটাকে মা ছাড়া রাখতে বলছেন আপনারা। আপনাদের মতো মহিলাদের জন্যই সমাজের এত অশান্তি। ননদের জামাইয়ের কাছ থেকে অপমানিত হয়ে চুপচাপ সাইমা ও পপি যার যার ঘরে চলে গেল। ফিরোজা বেগম লুৎফরকে বলল, বাবা, তোমার কথা শুনে বুক থেকে পাথর নেমে গেল, কিন্তু শুনলাম তোমার বাড়িতে নাকি মেনে নেবে না। তাহলে রায়ানকে নিয়ে মরিয়ম ওই বাড়িতে থাকবে কিভাবে? মা, আমি ভেবেছি মরিয়মকে নিয়ে আলাদা কোথাও থাকব। আমার ব্যবসা তো শহরে করতে হয়, সেখানে বাসা ভাড়া নেব। মরিয়ম এই কয়েকদিন এখানে থাক, আমি সব কিছু ঠিকঠাক করে মরিয়মকে শহরে নিয়ে যাব। বাবা, এটা কেমন খারাপ দেখায় না? আমার মেয়ের জন্য তুমি তোমার পরিবারকে ছেড়ে দিবে? তারা তো কষ্ট পাবে, অভিশাপ দিবে। তাদেরকে বুঝিয়ে আমার নাতনিকে একসঙ্গে রাখা যায় না? এটা হবে না। আমার মা বলে দিয়েছে রায়ানকে সঙ্গে নিয়ে যেন ওই বাড়িতে না যাই। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আমার স্ত্রী ছেলেকে নিয়ে আমি আলাদা থাকব। সত্যি কথা বলতে কি জানেন, বিয়ের 5 বছরে আমার কোনো সন্তান হয়নি। সন্তানের জন্য আমার বুকে হাহাকার ছিল। যখন মামুন ভাইয়ের কাছ থেকে শুনতে পারলাম তার বোন ডিভোর্সি একটা বাচ্চা আছে, তখনই মরিয়মকে দেখার আগেই বাচ্চাটার কথা শুনে আমি বিয়ে করার জন্য রাজি হয়ে যাই। যে সন্তানের বাবা হওয়ার জন্য আমি মরিয়মকে বিয়ে করেছি, সেই সন্তানকে কিভাবে পর করে দেব? এই বাবাহারা সন্তানটাকে বাবার আদর দিয়ে মানুষ করলে আল্লাহ তোমার অনেক ভালো করবে। তোমরা সুখে থেকো, ভালো থেকো, সব সময় এই দোয়াই করি। জি আম্মা, আমাদের জন্য দোয়া করবেন, আমি যেন আমার কথা রাখতে পারি। মরিয়ম খুশিতে কান্না করছে লুৎফরের কথা শুনে। সে বিশ্বাস করেনি তার ছেলেকে লুৎফর নিজের সন্তান বলে মেনে নেবে। এই মুহূর্তে মরিয়মের ইচ্ছে করছে লুৎফরকে জড়িয়ে ধরে কান্না করতে, কিন্তু লজ্জায় সে সেটা পারছে না। মরিয়মের কোল থেকে রায়ানকে নিজের কোলে নিল লুৎফর। প্রথমে রায়ান লুৎফরের কোলে যেতে চাইল না। মরিয়ম যখন বলল, এটা তোমার আব্বু হয়, তোমার আব্বু তোমাকে অনেক আদর করবে, সঙ্গে সঙ্গে রায়ান লুৎফরের কোলে চলে আসলো। পরম মমতায় ছেলেকে বুকের সাথে জড়িয়ে ধরল লুৎফর। লুৎফর রায়ানকে বলল, আমাকে আব্বু বলে ডাক দাও। তখনই আব্বু বলে ডেকে উঠল রায়ান। এই দিনটার জন্য এতটা বছর অপেক্ষা করছিল লুৎফর। আজকে তার অপেক্ষার পালা শেষ হলো। চোখে পানি এসে গিয়েছে তার। চোখের পানি মুছে রায়ানের দিকে তাকিয়ে বলল, তোকে আমি কখনো কষ্ট পেতে দেব না, অনেক বড় করব তোকে। সবাই বলবে লুৎফরের ছেলে মানুষের মতো মানুষ হয়েছে। মরিয়মের বাড়িতে একদিন থেকেই লুৎফর তার বাড়িতে চলে এসেছে। লুৎফর তার মায়ের সঙ্গে কথা বলার জন্য মায়ের রুমে আসলো। বৌমা কবে আসবে একথা জিজ্ঞেস করার সঙ্গে সঙ্গে লুৎফর বলল, মরিয়ম আর এখানে আসবে না, সে তার সন্তানকে ছাড়া এ বাড়িতে থাকতে চাচ্ছেন না। এটা নিয়ে আমি তোমার সঙ্গে কথা বলতে চাই। তুমি কি চাও আমার স্ত্রীকে নিয়ে এ বাড়িতে আমি না থাকি? তাহলে তুই এটাই বোঝাতে চাচ্ছিস মরিয়মের ছেলেকে নিয়ে যদি এই বাড়িতে থাকতে না দেই, তুই এখানে থাকবি না, অন্য কোথাও চলে যাবি।
তোর স্ত্রীকে নিয়ে। হ্যাঁ, আমার এটাই করতে হবে, কারণ তোমরা যখন মানবে না, আমার তো আর কোনো উপায় নেই। বাহ, সুন্দর কথা বলেছিস। নিজের রক্তের সম্পর্ক ছিন্ন করে চলে যাবি অন্যের সন্তানের জন্য। এটার জন্যই তো তোকে পেটে ধরেছিলাম। আমি বাবা হতে পারিনি, বাবা হওয়ার জন্য আমার বুকে কতটা হাহাকার ছিল, সে হাহাকারটা তোমরা বুঝবে না। ছেলেটাকে যদি আমি আমার সন্তানের মতো মানুষ করি, ছেলেটা আমাকে নিজের বাবা মনে করবে। এখানে তোমাদের সমস্যাটা কি? আমি ওই শিশুটাকে লালন পালন করলে আল্লাহ আমার ভালো করবে, তোমরা যদি সাহায্য করো তোমাদেরও ভালো হবে। কিন্তু তোমরা তা না করে ছেলেটাকে মায়ের বুক থেকে দূরে সরিয়ে দিতে চাচ্ছ। তুমিও তো মা, মা হয়ে আরেকজন মায়ের সন্তানকে দূরে সরাতে বলতে তোমার খারাপ লাগে না? ঠিক আছে, তুই যা ভালো মনে করিস তাই কর। মনে করব আজকে থেকে লুৎফর নামের আমার কোনো ছেলে নেই। যা, অন্যের ছেলেকে নিয়েই ভালো থাক। বউ পেয়েছিস, এখন মা দিয়ে কি করবে? মায়ের কোনো দরকার নেই। তাহলে তুমি মরিয়মের ছেলেকে এই বাড়িতে মেনে নেবে না, এটাই তোমার শেষ কথা, তাই তো? হ্যাঁ, এটাই আমার শেষ কথা। আর তুই যে আমার ছেলে, এটাও আমি আর আজ থেকে কখনো মনে করব না। লুৎফর আর কোনো কথা না বলে বাড়ি থেকে সোজা চলে আসলো গাজীপুরে। এখান থেকে লুৎফর ব্যবসা পরিচালনা করে, তাই তার ব্যবসা ক্ষেত্রের পাশেই বাসা ভাড়া ব্যবস্থা করলো। পরের দিন চলে আসলো মরিয়মের বাড়িতে। এত তাড়াতাড়ি সবকিছু ব্যবস্থা করে লুৎফর চলে আসবে এটা ভাবতে পারেনি মরিয়ম। সে ভেবেছিল লুৎফর হয়তো তার কথা রাখবে না, তার মায়ের ভয়ে। এবারও ভুল প্রমাণিত হলো মরিয়ম। লুৎফর বাড়িতে এসে ছেলেকে কোলে তুলে নিল। চিপস, আইসক্রিম, বিস্কিট, অনেকগুলো খাবার নিয়ে এসেছে রায়ানের জন্য। বাবার কোলে গিয়ে অনেক খুশি রায়ান। লুৎফর ছেলের জন্য এত এত খাবার নিয়ে এসেছে, এটা থেকে সাইমা অবাক হয়ে গেল। সাইমা ভাবছে সত্যি লুৎফর ছেলেটাকে তার নিজের ছেলে হিসেবে মেনে নিয়েছে। সাইমাকে দেখে মরিয়ম বলল, ভাবি বাচ্চাদের জন্য খাবার নিয়ে এসেছে, এখান থেকে কিছু খাবার নিয়ে বাচ্চাদেরকে দেন। মরিয়ম, রায়ানের কি ভাগ্য দেখেছ? সে তার নিজের বাবার আদর পেল না, আর যে তার বাবা না, সে তাকে কত আদর করছে, কতগুলো খাবার কিনে নিয়ে এসেছে তার জন্য। তোমার ভাইও তো কখনো এতগুলো খাবার কিনে আনেনি আমাদের বাচ্চার জন্য। দেখো, তুমি তো বিয়ে করতে চাও নাই, বিয়ে না হলে কি রায়ান এমন আদর পেত? হ্যাঁ ভাবি, কথাটা ঠিক বলেছেন। আমি এই লোকটাকে বিয়ে করেছি বলেই আমার ছেলে এতগুলো খাবার চোখে দেখতে পারছে, সে বাবার আদর পাচ্ছে। ভাবি, বিয়ে করার আগে কিভাবে বিশ্বাস করতাম বলেন? আমি তো ভেবেছিলাম দুনিয়ার সব লোক আকবরের মতো, আর আপনাদের মতো ভালো মানুষ আছে, সেটা আমার বিশ্বাস হতে চায়নি। আমাদের মতো মানে? আমরা তোমাকে কি করেছি? তুমি তো বিয়ে করতে চাও নাই, জোর করে বিয়ে দিলাম, তাতেও আমাদের দোষ হলো? না ভাবি, বিয়ে দিয়ে দোষ করেন নাই। এই যে বলছেন রাইয়ান বাবার আদর পাচ্ছে, এতগুলো খাবার রাইয়ানকে তার বাবা এনে দিয়েছে, এটা থেকে হয়তো আপনার এখন আফসোস হচ্ছে। কিন্তু আপনারা নিজের লোক ছিলেন, কখনো কি আমার ছেলেকে আদর করেছিলেন? বাবা নেই এটা মনে করে আমার ছেলের প্রতি কোনো সহানুভূতি দেখিয়েছেন? আপনাদেরকে বাদ দিলাম, আপনারা আমার রক্তের না, কিন্তু আমার রক্তের ভাই, তারাও তো আমার সন্তানের প্রতি অবহেলা করেছে। নিজের সন্তানদের জন্য নতুন নতুন জামা কাপড় কিনে নিয়ে এসেছে, আর আমার ছেলের জন্য ঈদ ব্যতীত কোনো নতুন কাপড় কেনা হয় নাই। আপনাদের ছেলের পুরাতন শার্ট প্যান্ট পরে আমার ছেলে বড় হচ্ছে। ভালো কোনো খাবার খেতে পারেনি আমার ছেলেটা। আপনাদের বাচ্চাদের জন্য খাবার নিয়ে আসলে রুমে বসিয়ে খাওয়াতেন। কখনো ভাবতেন না মরিয়মের ছেলেটার হাতে সামান্য পরিমাণ খাবার তুলে দিই। আপনারা পরিবারের মানুষ হয়ে আমার অবুঝ সন্তানের সঙ্গে নির্দয় ব্যবহার করেছেন। সেখানেও অন্য একটা মানুষ আমার ছেলেকে কিভাবে সন্তান হিসেবে মেনে নেবে, এটাই আমি চিন্তা করতাম। আল্লাহ আমার সহায় আছে, তাই হয়তো লুৎফর সাহেবের মতো ভালো মনের একজন মানুষ পেয়েছি। মরিয়মের কথা শুনে সাইমার জবাব দেওয়ার মতো ভাষা ছিল না। সে তড়িঘড়ি করে রুম থেকে বের হয়ে গেল। আড়াল থেকে কথাগুলো পপিও শুনল। সে নিজেও মরিয়মের সন্তানের সাথে খারাপ ব্যবহার করেছিল, তাই সে আর কিছুই বলতে পারল না মরিয়মের কথার জবাবে। মরিয়মের মা খুব খুশি হলো এই কথাগুলো তিনি তার ছেলের বউদের বলতে চেয়েছিলেন, কিন্তু বলার সাহস পাচ্ছিলেন না। লুৎফর মরিয়মকে নিয়ে শহরে চলে আসলো। এখানে এসে মরিয়ম তার সন্তানকে নিয়ে দুঃখের সঙ্গে অনেক ভালো আছে। মরিয়মের স্বপ্ন আজকে সত্যি হতে চলেছে। সে যেমন সংসার চেয়েছিল, তেমন সংসার তাকে দিতে পেরেছে লুৎফর। মরিয়ম উপলব্ধি করে রাইয়ানকে লুৎফর অনেক বেশি ভালোবাসে। একজন পিতা তার সন্তানকে যতটা ভালোবাসত, সে ভালোবাসাটাই লুৎফর রাইয়ানকে দিচ্ছে। মরিয়মের জীবনে আর কোনো চাওয়ার নেই, সে অনেক খুশি। কাউকে কাঁদিয়ে বা কষ্ট দিয়ে কখনো কেউ সুখী হতে পারে না, সেটা শাস্তি দেরিতে হলেও পেতে হয়।
সেই শাস্তিটাই পাচ্ছে আকবর আলী। শান্তাকে বিয়ে করার 5 বছরেও তাদের সংসারে বাচ্চা হয়নি। অনেক চিকিৎসা করিয়েছে কিন্তু বাচ্চা হচ্ছে না। এ কারণে শান্তা সবসময় আকবর আলীকে দোষারোপ করে আসছে। ঘর জামাই থেকে আকবর আলী বুঝতে পেরেছে তার কোনো মূল্য নেই শান্তার পরিবারের কাছে। শান্তা তাকে তুচ্ছ তাচ্ছিল্য করে চলে, তার কথার কোনো মূল্য দেয় না। আকবর কিছু বলতে গেলে শান্তা ধমকে সুরে বলে, তুমি চুপ করো, ঘর জামাই থেকে বড় বড় কথা বলতে এসো না। আকবর অনেকবার ভেবেছে শ্বশুরবাড়ি থেকে চলে আসবে, কিন্তু শান্তা তার বাবার বাড়ি থেকে চলে আসবে না। আকবর চলে আসতে চাইলে শান্তা তাকে শাসিয়ে বলে, দেনমোহরের 50 লাখ টাকা আর আমার বাবার চাকরি দিয়েছিল সেই 12 লাখ টাকা, সবগুলো টাকা দিয়ে তারপর তুমি চলে যাও। আকবর জানে এতগুলো টাকা সে জোগাড় করে তাদেরকে ফিরিয়ে দিতে পারবে না, তাই তার বাধ্য হয়ে অবহেলা অনাদর সহ্য করে শান্তার বাড়িতে থাকতে হচ্ছে। শান্তা তার ইচ্ছামতো উশৃঙ্খল জীবনযাপন করছে। আকবর কিছু বলার সাহস পায় না। আকবর এখন উপলব্ধি করে এটা তার পাপের শাস্তি। মরিয়মের সঙ্গে এবং নিষ্পাপ শিশুটির সঙ্গে সে যে অন্যায় করেছে সে শাস্তি হয়তো আল্লাহ পাক তাকে দিচ্ছেন, তাই তাকে বাবা হওয়ার সৌভাগ্য আর দিচ্ছেন না। আকবর এখন অনুশোচনা করে চোখের জল ফেলে, কিন্তু চোখের জল ফেলে এখন আর কোনো লাভ নেই। আকবর জানতে পেরেছে মরিয়ম বিয়ে করে অনেক সুখে আছে। এটা শুনে এখন তার আফসোস লাগে, কেন সে শান্তার পাল্লায় পড়ে এত ভালো একজন স্ত্রীকে জীবন থেকে সরিয়ে দিয়েছিল। মরিয়ম প্রেগনেন্ট হয়েছে। লুৎফরের চাওয়া এবার তাদের কন্যা সন্তান হোক। লুৎফর মরিয়মকে বলে, আমাদের তো একটা পুত্র সন্তান রয়েছে, আর একটা কন্যা সন্তান হলেই যথেষ্ট। দুটি সন্তানকে আমরা ভালোভাবে মানুষ করব। খুশিতে মরিয়মের চোখের পানি চলে আসে। মরিয়ম উপলব্ধি করে লুৎফরের মতো স্বামী পাওয়া ভাগ্যের ব্যাপার, এবং মনে মনে ভাবে, যাকে ভালোবেসে এতটা বিশ্বাস করে বিয়ে করেছিলাম সেই মানুষটাই আমার বিশ্বাসের মূল্য রাখল না, আর যাকে অবিশ্বাসের দোলাচলে বিয়ে করেছিলাম সেই মানুষটাই আমার ভরসার স্থল হয়ে গেল। আসলে মানুষ চেনা খুব কঠিন, কে ভালো কে মন্দ মুখ দেখে বোঝা যায় না। কোথায় লুৎফর আর কোথায় আকবর, দুজনের ভেতর আকাশ পাতাল পার্থক্য। সমাপ্ত। শ্রোতা বন্ধুরা, গল্পটি শুনে কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিতে ভুলবেন না। আর এরকম নতুন নতুন বাস্তব ঘটনাগুলো শুনতে, বাস্তব গল্পগুলো শুনতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।